যারা আজকের এই বিধানসভা দেখতে পাচ্ছেন, আগে তো দেখতে পেতেন না, আগে সবকিছু লুকিয়ে লুকিয়ে হতো এই বিধানসভাতে। প্রাক্তন অধ্যক্ষ একটু আগে ছিলেন, এখন নেই। এমনও এক এক দিন গেছে আমি বলেছি আমার মাইক্রোফোন অফ করে দিয়েছেন। এমনও এক একটা সময় গেছে বলার জন্য আমাকে প্রিভিলেজ মোশন নিয়ে এসছেন। অনেক কিছু করেছেন, কিন্তু সমস্ত কিছু বন্ধ দরজার মধ্যে, বন্ধ ঘরের মধ্যে। এমনও একটা সময় আমরা দেখেছি এই বিধানসভাতে, তখন তৃণমূলের তারা সংখ্যাগরিষ্ঠ ছিল, তাদের গুন্ডা বাহিনী যারা এবারে জিততে পারেনি তারা আমাদেরকে আক্রমণ করেছিল। আমাদের বহু বিধায়ক, আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, তারা আহত হয়েছিলেন, হাসপাতালে গিয়েছিলেন, অসুস্থ হয়েছিলেন। বহু বিধায়ক বয়স্ক, তাদেরকে মাটিতে ফেলে দিয়ে তাদের চশমা ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কিছুই বাইরে প্রকাশ্য হয়নি। আমি একটু ভিডিও করতে পেরেছিলাম বলে যারা আজকের গার্ড দিচ্ছেন এখানে, তারা আমার মোবাইল কেড়ে নিয়েছিলেন। তো এখানে গণতন্ত্র ছিল না। গত 15 বছর এই বিধানসভায় গণতন্ত্র ছিল না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং এই পশ্চিমবঙ্গে যে সমস্ত মানুষরা ভোট দিয়ে আমাদের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন, সেই সমস্ত মানুষকে আমি আমার প্রণাম, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাই। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আজকে আমি অত্যন্ত গর্বের সঙ্গে, গভীর গর্বের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের, বর্তমান সরকারের 2026-27 অর্থবর্ষের বাজেটের সমর্থনে বক্তব্য রাখতে চলেছি। প্রথমেই আমি আমাদের মাননীয়, শ্রদ্ধেয়, পূজনীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে এবং আমাদের অত্যন্ত বিদ্বান আমাদের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্তকে আমার শুভেচ্ছা, কৃতজ্ঞতা, প্রণাম, সম্মান এবং অভিনন্দন জানাই। কারণ এই বাজেট শুধুমাত্র একটা কেবল আর্থিক দলিল নয়, এটি পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পুনর্জাগরণ, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনমুখী উন্নয়নের একটি রূপরেখা। মাননীয় অধ্যক্ষ মহাশয়, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ, সারা পশ্চিমবঙ্গে নয় সারা পৃথিবীতে যত পশ্চিমবঙ্গের মানুষ, বাঙালিরা আছেন, তারা একটাই প্রশ্ন করে গিয়েছিলেন, বাংলায় আবার কবে শিল্পের মানচিত্রে হৃত গৌরব ফিরে পাবে? একটাই প্রশ্ন ছিল সারা পৃথিবী জুড়ে, যে এই পশ্চিমবঙ্গ আবার কবে শিল্প হবে এই পশ্চিমবঙ্গে। আমি শ্যামপুর হাওড়ার বিধায়ক, আর এই হাওড়া এক সময় ছিল শেফিল্ড অফ দ্য ইস্ট। আমাদের দুর্গাপুর ছিল ইস্পাত এবং ইঞ্জিনিয়ারিং শক্তির প্রতীক। আমাদের খড়গপুর ছিল প্রযুক্তি এবং গবেষণার কেন্দ্র। হলদিয়া ছিল শিল্প এবং বন্দর অর্থনীতির প্রাণকেন্দ্র। কিন্তু গত এক দশকেরও বেশি সময় ধরে আমরা একটা অদ্ভুত বৈপরীত্য দেখেছি। আমরা দেখেছি তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুধুমাত্র প্রচার, প্রচার আর প্রচার। চারিদিকে ওনার ছবি। এয়ারপোর্ট থেকে নামবেন, দেখবেন 200 ফুটের একটা হোর্ডিং লাগানো ছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এখন কিন্তু মুখ্যমন্ত্রীর ছবি নেই। শুধু প্রচার ছিল, সম্মেলন ছিল, স্লোগান ছিল, কিন্তু প্রশ্ন ছিল একটাই, যেভাবে স্লোগান ছিল, যেভাবে আমাদের প্রচার ছিল, সেইভাবে কি কর্মসংস্থান বেড়েছিল? সেইভাবে কি এই পশ্চিমবঙ্গে উৎপাদন বেড়েছিল? সেইভাবে কি কারখানা হয়েছিল? মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি আজকে একটি মৌলিক প্রশ্ন করতে চাই। শিল্পায়ন কি ওই মঞ্চে হয়? শিল্পায়ন কি ওই বড় বড় হোর্ডিং এর বিজ্ঞাপনে হয়? শিল্পায়ন কি কনফারেন্সে হয়? শিল্পায়ন হয় জমিতে, শিল্পায়ন হয় কারখানায়, শিল্পায়ন হয় উৎপাদনে, কর্মসংস্থান থাকে ওই ফ্যাক্টরি থেকে। এই প্রশ্নের উত্তর আজকে আমাদের বাংলার যুব সমাজ খুঁজছে। আমি জানতে চাই মাননীয় অধ্যক্ষ মহাশয়, গত 15 বছরের প্রত্যেকটা বছর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘোষণা করতেন যে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে, কিন্তু সেই বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতির মধ্যে কতগুলো বাস্তব শিল্প প্রকল্পে পরিণত হয়েছিল? কতগুলো উৎপাদন শুরু হয়েছিল? কতজন স্থায়ী কর্মসংস্থান পেয়েছিল? এই প্রশ্ন করা কি আমার অপরাধ? হ্যাঁ, আগের 5 বছর আমার অপরাধ ছিল, কারণ তখন প্রাক্তন স্পিকার যিনি ছিলেন এই প্রশ্ন করলেন, তিনি আমার মাইক্রোফোন অফ করে দিতেন। কিন্তু না, মাননীয় অধ্যক্ষ মহাশয়, এই প্রশ্ন করা একজন জনগণের পক্ষ থেকে, একজন জনগণের ভোটের দ্বারা প্রেরিত এই বিধানসভায় একজন জনপ্রতিনিধির, বিধায়কের সাংবিধানিক কর্তব্য। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমার হাতে কয়েকটি আরটিআই রিপোর্ট আছে, মাননীয় বিশ্বনাথ গোস্বামীর করা এই আরটিআই রিপোর্টের উদ্ধৃতি থেকে এবং আমাদের কেন্দ্রীয় সরকারের সিএজির অডিট রিপোর্ট পর্যবেক্ষণ করে
কয়েকটি উদ্বেগজনক বিষয় আপনার সামনে আমি উত্থাপন করতে চলেছি। সিএজির পর্যবেক্ষণে বলা হয়েছে যে WBIDCL এর কার্যপ্রণালী সম্পর্কে তারা গুরুতর প্রশ্ন করেছিলেন, তার কোনো উত্তর প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন অর্থমন্ত্রী, প্রাক্তন ইন্ডাস্ট্রি মিনিস্টার কেউ দেননি। তার উত্তর WBIDCL এর সেই সময়কার এমডি, ম্যানেজিং ডিরেক্টর, তিনিও দেননি। সেখানে সিএজি কি বলেছিল? সিএজি বলেছিল যে WBIDCL তার স্টেট ইন্ডাস্ট্রিয়াল পলিসির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্ট্র্যাটেজিক প্ল্যান বা অ্যানুয়াল প্ল্যান প্রস্তুত করেনি। আপনি যদি চান আমি এই সিএজির রিপোর্ট আপনাকে দিয়ে দেবো। আমি সরকারের কাছে জানতে চাই যে যদি শিল্পোন্নয়নের প্রধান সংস্থারই কোনো সুস্পষ্ট কৌশলগত পরিকল্পনা না থাকে, তাহলে শিল্পায়নের রোড ম্যাপটা কোথায় ছিল, তাদের উদ্দেশ্য কি ছিল, তাদের অবজেক্টিভ কি ছিল, তাদের লক্ষ্য কোথায় ছিল? শুধু কয়লা ভাইপোর অ্যাকাউন্টে টাকা বাড়িয়ে যাওয়া, টাকা যোগান দেওয়া, এটাই কি একমাত্র তাদের উদ্দেশ্য ছিল? অবশ্য মাননীয় স্পিকার সাহেব, গতবারে কয়লা ভাইপো বলতে আমার উপরে এইখানে তখন যারা বিরোধীরা ছিলেন তারা তেরে 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 উঠেছিলেন। এইখানে একজন প্রাক্তন বিধায়িকা ছিলেন, তিনি তো আমাকে প্রায় মারতে উদ্যত হয়েছিলেন। আমি জানতে চাই মাননীয় অধ্যক্ষ মহাশয়, যে আগের আমাদের যে WBIDCL যে ডিপার্টমেন্টের আধিকারিকরা ছিলেন, তাদের আউটকাম মেজারমেন্ট কি ছিল, তাদের পারফরমেন্স বেঞ্চমার্ক কোথায় ছিল? মাননীয় অধ্যক্ষ মহাশয়, আরও উদ্বেগের বিষয় হলো শিল্পোন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ অর্থের যে ব্যয় হয়েছিল, সেই ব্যয় নিয়ে সিএজি প্রশ্ন করেছে। সেই প্রশ্নে সিএজি বলেছে 23,401.44 লক্ষ টাকার যে বরাদ্দ হয়েছিল WBIDCর, সেই টাকা কোথায় গেল? তার কোনো সদুত্তর ডিপার্টমেন্ট দেয়নি, মিনিস্টার অফ ইন্ডাস্ট্রি দেয়নি। 21,456.27 লক্ষ টাকা WBTPOর মাধ্যমে মিলন মেলা কমপ্লেক্সের উন্নয়ন এবং আধুনিকীকরণের জন্য অবৈধভাবে ট্রান্সফার করা হয়েছিল WBDICL ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারের ফান্ড থেকে। আমি পরিষ্কার করে বলছি যে এই মিলন মেলা করার জন্য কিন্তু আমি কোনো বিরোধিতা করছি না। আমার প্রশ্ন হলো, এই ব্যয়ের ফলাফল কি ছিল? এই যে ব্যয় করা হয়েছিল অবৈধভাবে, তাতে কতটা শিল্প এসেছিল, কত কর্মসংস্থান তৈরি হয়েছিল, কতগুলো কারখানা তৈরি হয়েছিল, কতগুলো MSME তৈরি হয়েছিল, কতজন চাকরি পেয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ? তার উত্তর আজকে জানতে চায় মাননীয় অধ্যক্ষ মহাশয়। আমি এই বিধানসভা থেকে ফরমার গভর্নমেন্টের আউটকাম অডিটের দাবি জানাচ্ছি। প্রতিটি বড় শিল্প প্রকল্পের আউটকাম অডিট হোক, প্রতিটি বড় ইনফ্রাস্ট্রাকচারের জন্য যে খরচা করা হয়েছিল সেই ব্যয়ের আউটকাম অডিট তৈরি করা হোক, প্রতিটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আউটকাম অডিট করা হোক। কারণ এই সমস্ত কিছু করা হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের ট্যাক্স পেয়ার্সদের ট্যাক্সের টাকায়। সেই জন্য করদাতারা তাদের করের টাকায় যে খরচা করা হয়েছিল, তার দ্বারা কি হয়েছিল, তার ফলাফল কি হয়েছিল, সেটা জানার অধিকার আছে। এবং সেই অধিকার আমি আশা করব মাননীয় অধ্যক্ষ মহাশয়ের মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রি মিনিস্টার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী বাংলার মানুষকে জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, বিদেশ সফর নিয়ে প্রশ্ন উঠেছে। আমি কিন্তু বিদেশ সফর নিয়ে তার বিরোধিতা করছি না। লন্ডন সফরে গিয়েছিলেন, ইউরোপে বিনিয়োগ রোড শো দেখেছি আমরা। বিখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি 2023-এ স্পেনে গিয়ে বিনিয়োগের প্রকল্পে ঘোষণা করেছিলেন। 2024 সালে মাননীয় বর্তমান বিধায়ক কুণাল ঘোষ মহাশয়, তিনিও একটু আগেই ছিলেন, এখন দেখতে পাচ্ছি না তাকে, তার একটা টুইট দেখেছিলাম আমি অক্টোবরের 25, 2024। তিনি সেখানে টুইটে লিখেছিলেন, এই তো সিঙ্গাপুর, স্পেন, দুবাই ঘুরে ফিরলাম কদিন আগে। আমি কিন্তু বিদেশ সফরের বিরোধিতা করছি না মাননীয় অধ্যক্ষ মহাশয়। আমি শুধু একটা হোয়াইট পেপার চাইছি, শ্বেতপত্র দেওয়া হোক। আমি জানতে চাই যে সফর ভিত্তিক ব্যয় কত হয়েছিল, কারা গিয়েছিলেন, আইপ্যাক এবং মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারা কারা গিয়েছিলেন, কারা কোন সংস্থা প্রতিনিধিত্ব করেছিল, কতগুলো MOU স্বাক্ষরিত হয়েছিল, তার মধ্যে কতগুলো বাস্তব বিনিয়োগ রূপান্তরিত হয়েছে, কতগুলো কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। WBDICL এর যিনি আধিকারিক ছিলেন, তারা এখনো আছেন, বন্দনা যাদব ম্যাডাম, তারা আমাদেরকে একটা রিপোর্ট দেবেন যে তারা
কি রিপোর্ট দিয়ে এই বিদেশ সফরে গিয়েছিলেন? মাননীয় অধ্যক্ষ মহাশয়, আপনাকে জানাতে চাই, যখনই কোনো মুখ্যমন্ত্রী বিনিয়োগের জন্য বিদেশ সফরে যান তখন তাকে ক্যাবিনেট সেক্রেটারিয়েট, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এফসিআর থেকে ক্লিয়ারেন্স নিতে হয় এবং অ্যাপ্রুভাল নিতে হয় ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে গিয়েছিলেন এবং তিনি সেখানে একটা বিবৃতি দিয়েছিলেন, সেটা বিধানসভাতে হয়েছিল। প্রাক্তন এলওপি এবং বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু বাবু তিনি একটি টুইট করেছিলেন, সেই টুইটটাও স্যার আমার কাছে আছে। সেই টুইটটা উনি করেছিলেন 17ই মার্চ 2025, বর্তমান মুখ্যমন্ত্রী সেই সময় এলওপি। তিনি বলেছিলেন, হাফ আ ট্রুথ ইজ অফেন আ গ্রেট লাই, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। তিনি লিখেছিলেন, a left liberal media misinformation campaign is currently propagating that West Bengal Chief Minister Mamata Banerjee is about to participate in a discussion the Oxford University on March 27, 2025. মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি আপনার কাছ থেকে 2 মিনিট চাইবো, কারণ আমি অত্যন্ত জরুরি ইনফরমেশন এই বিধানসভাতে দিচ্ছি। কারণ এই ইনস্টিটিউশন অক্সফোর্ড ইউনিভার্সিটি তারা বিবৃতি দিয়েছিল, তারা মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ইনভাইট করেননি। কেলগ বলে একটি কলেজ, তারা ইনভিটেশন দিয়েছিলেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে সেইখানকার মদের ব্যবসায়ী কোবরা কোম্পানির মালিক তিনি করণ বিলিমুরিয়ার সঙ্গে মিটিং করেছিলেন। এটা নোট করা হোক বিধানসভাতে। আমি কাউকে দোষী বলছি না, আমি কাউকে দোষী বলতে পারি না। আমি শুধু বলছি, যদি কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে জনসাধারণের টাকায় দাবি করা হয় তাহলে তার পূর্ণ স্বচ্ছতা থাকা উচিত। আমি গণতন্ত্রে বলছি না। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি একটাই কথা জানতে চাই যে আজকের বাংলার ইভেন্ট নির্ভর অর্থনীতি চায় না, বাংলা আউটকাম নির্ভর অর্থনীতি চায়। বাংলা প্রেস কনফারেন্স নয়, প্রোডাকশন কনফারেন্স চায়। বাংলা অ্যাডভার্টাইজমেন্ট নয়, এমপ্লয়মেন্ট চায়। বাংলা স্লোগান নয়, বাংলা চাকরি চায়, চাকরি চায়, চাকরি চায়। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, জয় জয় শ্রীরাম। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।